সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে, সেনাপ্রধান মনোবল ধরে রাখার আহ্বান। বিমস্টেকের সাইডলাইনে মোদি ইউনুস বৈঠকের চিঠির বিষয়ে এখনো জবাব দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় কাঠামো মেরামত না করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া সম্ভব হবে না, তারেক রহমান। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সেনাবাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, মনোবল ধরে রাখতে হবে সবাইকে। রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ। ইফতারে যোগ দেন ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত আহতদের সাথে ঘুরে ঘুরে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় তিনি তাদের মনোবল না হারানোর পরামর্শ দেন। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান। সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। আমরা আজ পর্যন্ত ৪,২০০-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতারের পর জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। থাইল্যান্ডের বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনও দিল্লি কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি নয়, কয়েকটি সমঝোতার স্মারক সইয়ের কথা রয়েছে। তিনি আরও বলেন, চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখা যাচ্ছে না, তবে এ সফরেই এ সংক্রান্ত কোনো চুক্তি হবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি। চীনের কাছে কোনো উত্তর এসেছে কিনা প্রধান উপদেষ্টার সাথে? না, কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, কোনো ব্যাপারে আশা প্রকাশ করছেন? এই মুহূর্তে আর কিছু নাই আসলে। প্রধান উপদেষ্টা চীন সফরে কোনো চুক্তি সই হবে কিনা আর জিডিআইতে আমরা যুক্ত হব কিনা? না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইল ফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। পরে তিনি রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বলেন, এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে, তাই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা তার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা চীন সফরকে সামনে রেখে কাজ চলছে। দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ ও চীন কাজ করছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। আগামী 26 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে চীনে যাচ্ছেন। So it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose.
ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে নির্বাচনের পরই সেগুলো বাস্তবায়ন চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি মনে করে সংবিধান সংশোধনের বিষয়গুলো ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাচনের আগেই করতে হবে। আর গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। এছাড়া দুটি জুডিশিয়াল কাউন্সিল ও প্রধান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার বিষয়ে একমত বিএনপি ও এনসিপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 6টি সংস্কার কমিশনের 166টি সংস্কার প্রস্তাবের উপর 34টি দলের মতামত নিচ্ছে ঐকমত্য কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল সংস্কার প্রস্তাবের উপর তাদের মতামত তুলে ধরেন। রাজধানীর শেরে বাংলা নগরের এলডি হলে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে এমন প্রস্তাবে তারা একমত নন। নিম্ন ও উচ্চ আদালতের জন্য আলাদা দুটি জুডিশিয়াল কাউন্সিল দরকার। চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে। তিনি বলেন 1971 ও 2024 সালের বিষয়ে সংবিধানের প্রারম্ভিকে একই গুরুত্ব দেয়া ঠিক নয়। একই সঙ্গে সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তনেরও দরকার নেই। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে আসেন। সেখানে তিনি বলেন, গণপরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে। গঠন করা উচিত নির্বাচনকালীন সাংবিধানিক কাউন্সিল। সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবের ওপর নয় বরং 4 শতাধিক সংস্কার প্রস্তাবের ওপর আলোচনা হওয়া উচিত ছিল। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন 151টি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু সংস্কার নিয়ে আলোচনা করলেই হবে না। যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচারকে বিদায় করতে মানুষ রাস্তায় নেমেছিল, জনগণের সেই চাওয়া অনুযায়ী কাজ করতে হবে। বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। রাজনীতিবিদদের সম্মানে রোববার ইফতারের আয়োজন করে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ফ্যাসিবাদী শক্তি সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, সবচেয়ে বেশি বিতর্কিত করা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে। তাই গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মেরামত জরুরি হয়ে পড়েছে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। আজকে অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তবে শুধু সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে বলে মনে করেন তারেক রহমান। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে। নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে, কেন তারা এই পরিবর্তন চেয়েছে। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত,
আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত। পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে বাকশাল সহ নানাভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা করবে কে তা সবসময় থাকতে হবে জনগণের হাতে। টাইমটাকে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দীর্ঘ 15 বছর স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তিনি। বিগত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বহু মানুষ আছেন যারা এরকম কাজে সংযুক্ত আছেন, ব্যক্তি পর্যায়ে হোক অথবা বড় পর্যায়ে হোক। এর বাইরেও আবার বহু মানুষ আছেন যাদেরকে আমরা উৎসাহ দিলে তারা এই কাজে সম্পৃক্ত হবেন, এই ধরনের কাজগুলোতে নিজ অবস্থান থেকেই তারা করবেন। ফলে যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে, যেটিতে সমাজের উপকার হবে, সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, যারা স্থানীয় সরকার নির্বাচন চায় না তারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে নতুন করে প্রতিষ্ঠা করতে চায়। রাজধানীর যাত্রাবাড়িতে দলটি আয়োজিত ইফতার মাহফিলে তিনি আরও বলেন, অন্য সকল দলের সঙ্গে এনসিপি ঐক্যবদ্ধ। দলের কেউ যেন ঐক্যে বিরোধ তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী দেশের একমাত্র শত্রু আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। পুরো দেশ আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যবদ্ধ বলে জানান নাসির। বলেন, সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া আগামী 15 দিনের মধ্যে তাদের পাশাপাশি মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সিআইসির কর্মকর্তারা জানান, ওই 4 জনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছে কর গোয়েন্দারা। এদিকে গত 20 মার্চ থেকে দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের বাহিনী বিভ্রান্তি ছড়িয়ে দেশকে যেভাবে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা কাজ দিয়েই এসব অপপ্রচার মোকাবেলা করছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউটে ভুয়া তথ্য ও গুজব নিয়ে এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক অর্থনৈতিক কারণেই তথ্যে বিকৃতি হয়, তাই সব ধরনের অপতথ্য মোকাবেলায় রাজনৈতিকভাবে ভূমিকা জরুরি। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সম্প্রতি গুজবের অধিকাংশ ছড়ানো হচ্ছে ভারত থেকে, তাই এসব মোকাবেলায় যেমন রাজনৈতিক তেমনি সরকারি উদ্যোগও প্রয়োজন। এ সময় গণমাধ্যম সংস্কারের 21টি সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন হলে সংকট কেটে যাবে বলে জানান তিনি। এছাড়া অপতথ্য প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন বক্তারা। স্বৈরশাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়ে গেছে, যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে। নতুন বাংলাদেশ গড়তে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে, যে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা। রাষ্ট্রের তরফ থেকে গতকাল প্রধান উপদেষ্টা নিজে অঙ্গীকার করেছেন যে যেগুলো এখনই কার্যকর করা সম্ভব সুপারিশ, সেসব সুপারিশ সরকার অচিরেই কার্যকর করবে। আমি আশা করি যে সেগুলো খুব দ্রুত কার্যকর হবে। কুষ্টিয়ার মিরপুরে ডাক্তার লুৎফর রহমান সাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিয়া খানম
এই রায় প্রদান করেন। রায় শেষে আসামিদের পুলিশের কঠোর পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। 2017 সালের 11 জানুয়ারি ডাক্তার লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি থেকেও বাতিল হয়েছে, তাই আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত হবে না। বিকেলে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নূর বলেন, ছাত্র আন্দোলনের কিছু ছাত্র নেতার গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। দায়িত্বশীল ছাত্র নেতাদের দায়িত্বের সাথে কথা বলতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কেবল আওয়ামী লীগ নেতাদের বিচার নয়, দল হিসাবে আওয়ামী লীগের হত্যাকাণ্ডের দায় নির্ধারণ করতে হবে। বিকেলে রংপুর জেলা ও মহানগর গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, আওয়ামী লীগের হত্যাকাণ্ডের দায় নির্ধারণের জন্য আইন প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী সহ অনেককে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ যত ঘনিয়ে আসছে, বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতারা ঈদ বাজারে ছুটছেন পাঞ্জাবি সহ আকর্ষণীয় সব পোশাকের সন্ধানে। আর বাবা ছেলে পাঞ্জাবি কম্বো এবারের ঈদের বিশেষ আকর্ষণ বলছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কাইকোবাদ মাহমুদের। ঈদ মানেই নতুন পোশাক, আর ছেলেদের জন্য ঈদের অন্যতম প্রধান আকর্ষণ পাঞ্জাবি। এবার ঈদে পাঞ্জাবির বাজারে বিশেষ আকর্ষণ বাবা ছেলে কম্বো পাঞ্জাবি। একই ডিজাইনের পাঞ্জাবি পরে ঈদ উদযাপনে অনেকেই কিনছেন এই ধরনের কম্বো। কালার যেটা চয়েস হয় এটাই মিলে কিনবো ছেলে বা বেটারা। বাবা যে পাঞ্জাবি নিবে ওইটা লাই পাঞ্জাবি নিবে। ঈদ সামনে রেখে বাজারে এসেছে বাহারি সব ডিজাইনের পাঞ্জাবি। ভাঙচুর, কাবলি সহ বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি রয়েছে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে। আর গরম আবহাওয়ায় সুতি কাপড়ের পাঞ্জাবির বিক্রি বেশি বলে জানালেন বিক্রেতারা। যে ভাঙচুর চলতেছে, প্লাস মনে করেন যে ওই নতুন চেন সিস্টেম বের হয়েছে, ওগুলো চলতেছে। আর সুতির মধ্যে বেশি, সামনে গরমের মধ্যে সুতিটা বেশি কালেকশন। এবার কম্বো হিট মাল চলছে, কম্বোটা খুবই ক্যাজুয়াল ফিটিংগুলো সবচেয়ে বেশি চলতেছে। এবার ট্রেনটা হচ্ছে বেশিরভাগ কটন বডির ভিতরে, সুতি যে ফ্যাব্রিক্সগুলো আসছে পাকিস্তানি, ইন্ডিয়ান। নতুন পোশাকে ঈদ আনন্দ হবে আরো বেশি, এমনটাই বলছেন ক্রেতারা। 4টা পাঞ্জাবি কিনছে, আরো 3টা কেনা লাগবে। নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, তারপরে শাশুড়ি, বউ, মেয়ে সবার জন্য কেনাকাটা করেছি। আমি নাইরা কাট নিয়েছি। বাচ্চার জন্য আপনার শার্ট নিছি, একটা প্যান্ট নিলাম, এবং একটা পাঞ্জাবি পাজামা কিনবো। ঈদ যত ঘনিয়ে আসছে, বাড়ছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে কেনাকাটায় আরো ভিড় বাড়বে বলে আশা বিক্রেতাদের। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 9 এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত এই সামিটে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিডা চেয়ারম্যান বলেন, 7 এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সেখানে 50টি দেশ থেকে 500-র বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স, ডিপি ওয়ার্ল্ড, স্যামসাং, মেটা, উবার, টেলিনর এবং পাকিস্তানের দাউদ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীরা বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ পাবেন। বিজনেস সামিটে প্রথম 2 দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ।
দেশের ফুড ডেলিভারি ভিত্তিক জনপ্রিয় অ্যাপ ফুডি প্রতিষ্ঠানটি ব্যতিক্রমধর্মী ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের মাঠে ২১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট। প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে চলবে রাত ১১টা পর্যন্ত। পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে পুরাতন ঢাকার সহ জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর প্রায় ৩০টি স্টল। ২৬ মার্চ থাকবে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল। ফুডি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ১৩ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। দুপুরে বিসিবি একাডেমি ভবনে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অ্যাডহক কমিটির প্রধান মমিনুর রিপনের রিপোর্ট। কদিন ধরেই গুঞ্জন ছিল দেশের ক্রিকেটাররা বর্তমান কোয়াব কমিটির কার্যক্রমে অসন্তুষ্ট এবং নতুন নেতৃত্ব চাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় এক যুগ ধরে কোয়াবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের নেতৃত্বাধীন কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অ্যাডহক কমিটি একটা করেছি, সেটার মধ্যে হলো সেলিম শাহেদ আছে, রাহুল আছে, নান্নু ভাইকে রেখেছি, আমরা সুমন আছে এবং দেবু যে টিমের যে ক্যাপ্টেন আছে ওদেরকে নিয়ে আমরা আপনার একটা অ্যাডহক কমিটি করেছি এবং এরা ফিউচারে সিদ্ধান্ত নেবে আমরা কিভাবে কি করব। নতুন অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সেলিম শাহেদকে। দেশের ৮ বিভাগের ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সিনিয়র ক্রিকেটারদের অন্তর্ভুক্তি করা হয়েছে। এই কমিটির কাজ হবে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন। আমরা সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করব, কনস্টিটিউশনটা আপগ্রেড করার চেষ্টা করব। কারা ভোটার সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার গাইডলাইন্স নাই। সেই জিনিসগুলো আগে গ্রো করা, যাতে আমরা একটা গাইডলাইন্স ক্রিয়েট করতে পারি ফর নেক্সট ইলেকশন। এবং এটা করতে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করে ইলেকশন দেওয়ার একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। 2014 সালে দুর্জয় সভাপতি ও দেবব্রতকে সাধারণ সম্পাদক করে কোয়াবের কমিটি গঠন করা হয়। 2023 সালে বার্ষিক সাধারণ সভা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিতই থেকে যায়। অবশেষে সেই কমিটি ভেঙে দেওয়া হলো। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে, সেনা প্রধান মনোবল ধরে রাখার আহ্বান। বিমস্টেকের সাইড লাইনে মোদি ইউনুস বৈঠকের চিঠির বিষয়ে এখনো জবাব দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় কাঠামো মেরামত না করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া সম্ভব হবে না, তারেক রহমান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।